মহাসাড়ম্বরে ডাক্তার কেআর অধিকারী কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজিতে পালিত হলো যুব দিবস। স্বাস্থ্যবিজ্ঞান সচেতনতা শিবিরের মাধ্যমে দিনটি পালন করা হয়। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে অনলাইন বার্তায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্বামী বিবেকানন্দ 1863 সালে 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটাকে আমরা এখন যুব দিবস হিসেবে পালন করি। আজ আমরা এই যুব দিবসে আমরা কি করবো আজকে? সায়েন্টিফিক সেশন, তাই তো? সায়েন্টিফিক সেশন মানে সচেতনতা শিবির আছে। যুবকদের এবং সাধারণ মানুষের জ্ঞানার্থে আমরা একটি সচেতনতা শিবিরের আয়োজন করেছি। এই শিবিরে আমরা শুরু করব। আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের প্রথম স্পিকার ডক্টর কেপি হালদার। আমরা শুরু করার আগে আমাদের মধ্যে আছেন অসীম পাল মহাশয়। তাকে আমি স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমাদের ছাত্রছাত্রীদের এবং উপস্থিত সকলকে কিছু বলার জন্য অনুরোধ। শ্রদ্ধেয় কর্ণধার অধ্যাপক ডক্টর তপন কুমার অধিকারী, উপস্থিত আছে কল্যাণী শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডাক্তারবাবুরা, উপস্থিত আছে আজকের এই বিজ্ঞান সচেতনতা শিবিরে উপস্থিত এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ, যারা নিজেদেরকে সমৃদ্ধ করবার জন্য নিশ্চিতভাবে এখানকার ডাক্তারবাবুরা আপনাদের হাতে কলমে কিছু কাজ শেখাবে, আপনারা সেটা অনুসরণ করে সমৃদ্ধ হবে। তো এখানে উপস্থিত প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর তপন অধিকারী মহাশয়কে, যিনি আজকের অনুষ্ঠানে আমাকে এখানে বলার সুযোগ করে দিয়েছেন, আর যিনি এই বিজ্ঞান সচেতনতা শিবির করার জন্য এই 12ই জানুয়ারিকে বেছে দিয়েছে। অভিনন্দন, ধন্যবাদ জানাবো কর্ণধারকে। আজকে যারা যে সকল ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছে, এই 12ই জানুয়ারির তাৎপর্য আমরা সবাই অবগত আছি, নিশ্চিত আপনারাও আছেন। আজকের দিনে 1863 সালে স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন। আজকে স্বামীজির ভাবনা, স্বামীজির দর্শন, স্বামীজির পরিকল্পনা, স্বামীজির বার্তা, তা যদি আমাদের চলার পথে আমরা অনুসরণ করি, নিশ্চিতভাবে আমরা এই আর্থসামাজিক কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে একটু আলোর দিশা দেখতে পারি। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই, ভারতবর্ষের সংবিধানের 51 এই ধারায় একটা সুন্দর কথা বলা আছে, ইট শ্যাল বি দ্য ডিউটি অফ এভরি সিটিজেন টু ডেভেলপ দ্য সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম অ্যান্ড দ্য স্পিরিট অফ কালচার অ্যান্ড রিফর্মস। অর্থাৎ বিজ্ঞান, যুক্তিবাদ, সৃজনশীল কাজের উপর নির্ভর করে মানবতাবাদী হওয়ার কথা বলা হয়েছে সংবিধানে, যা আমরা মনে করি স্বামীজির চিন্তা ভাবনা প্রতিফলিত হয়েছে 51 এই ধারায় ভারতবর্ষের সংবিধানে। স্বামীজির মূল বার্তা ছিল বিশেষ করে ছাত্রছাত্রী এবং যুব সম্প্রদায়ের কাছে, ওঠো, জাগো, সংকল্প লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমো না। তিনি বিশ্বাস করতেন
মানুষকে আত্মবিশ্বাসী হতে হবে। তিনি শিখিয়েছেন নিজের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, সমাজের কল্যাণে আত্মবিশ্বাস এবং আত্মসচেতন হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। শিক্ষা সম্পর্কে তার বার্তা, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা হচ্ছে নিজেকে জানবার, সত্যকে জানবার, মনের দরজা খুলে যাওয়া। আজকে এখানে এসে এবং আমরা অবগত আছি, আজকে এই কলেজ বা প্রতিষ্ঠান 2003 সালে তার পথ চলা শুরু করেছিল সামান্য কয়েকটা কোর্সের মধ্যে দিয়ে। গত 1 জানুয়ারিতে গুটি গুটি পায়ে 23 বছরে পদার্পণ করেছেন ওনারা, এবং তার কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে, কলেবর বৃদ্ধি পেয়েছে, তার কোর্সের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ছাত্রছাত্রীদের চাহিদায়, মানুষের চাহিদায়। একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি। সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রতিষ্ঠানের গুরুত্ব আজকে তো গর্ব করে বলা যায়। আজকে কল্যাণীর মতো শহরের মধ্যে এটাই হচ্ছে প্রথম প্রতিষ্ঠান যেখানে দাঁড়িয়ে বিগত 23 বছরে বহু ছাত্রছাত্রী এখানে বিভিন্ন কোর্স করানো হয়, ব্যাচেলার কোর্স, মাস্টার কোর্স, ডিপ্লোমা কোর্স, সার্টিফিকেট কোর্স। এর মধ্যে দিয়ে পাস আউট করে বহু ছাত্রছাত্রী তারা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, কাজের সুযোগ পেয়েছে। আজকে এটাও শুনতে পেরেছি, আজকে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে তারা যাতে ওই ডিগ্রি পাওয়ার পর, তাদের কোর্স কমপ্লিট করার পর তারা যাতে প্লেসমেন্টের সুযোগ পায়, সেই জন্য প্লেসমেন্ট অফিসার বা অ্যাডভাইসারি নিয়োগ করা হয়েছে। অভিনন্দন জানাবো কর্তৃপক্ষকে। আর সর্বশেষ কথাটা যে বলবো, এই প্রতিষ্ঠানে সার্বিক সাফল্য কামনা করে, ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ মসৃণ হবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এই সাফল্য কামনা করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। চেয়ার টেনে নেওয়ার মানস পাল মহাশয় কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এসছেন আমাদের উদ্বুদ্ধ করার জন্য। ওনার বক্তব্য আমরা শুনলাম এবং অনেক কিছু জানতে পারলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কল্যাণী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শ্রদ্ধেয় ডক্টর নীলিমেশ রায়চৌধুরী মহাশয়। উনি আজকে এই সায়েন্টিফিক সেশনের উদ্বোধন করবেন। আমরা আজ যে সচেতনতা শিবিরের আয়োজন করেছি তার উদ্বোধন করবেন এবং আমাদের ওনার মূল্যবান কথা কিছু বলবেন। এরপরে শরীরের যে ফ্লুইড এক্সেস পরিমাণে জমে সেটাকে বার করে দিতে এবং প্রিলোড কমাতে। প্রেশার যদি হাই থাকে তাহলে আমরা অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন ইউজ করি, এবং যে মেডিকেশনগুলো ইউজ করি সেগুলো হার্ট ফেলিওর কম্পোনেন্টেও কাজ করে, সেই রকম মেডিকেশন ইউজ করি। যেমন নেক্সট, সিভিয়ার হার্ট ফেলিওর হলে আমরা প্রাইমারি সেটআপ থেকে ইউজুয়ালি ট্রান্সফার করে বলি যে সেকেন্ডারি সেটআপ বা টারশিয়ারি সেটআপ যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সফার করে, যেখানে বেসিক লাইফ সাপোর্ট দেওয়ার সিস্টেম আছে, আইসিসিউ আছে, সেখানে ট্রান্সফার করার কথা বলে থাকি। সাসপেক্টেড কি করে করব না, অ্যাকুট হার্ট ফেলিওর সাসপেক্ট করব যে ক্লিনিক্যাল সিমটমস, যে পেশেন্ট হাঁটাচলা করতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে বা হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে, অথবা ঘুমের মধ্যে থেকে হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে, হয়ে বসে পড়ছে, এয়ার হাঙ্গার হচ্ছে। যদি অনেক পেশেন্টের যে ফ্লুইড জমে যাওয়ার জন্য পা ফুলে যাচ্ছে, আস্তে আস্তে পা ফুলে যাচ্ছে, এগুলো হার্ট ফেলিওরের সিমটমস। নেক্সট যেটা আমি প্রথমেই বললাম যে কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্টের একটা ক্লিনিক্যাল একটা কেস সিনারিও আমি ডিসকাশন করেছি প্রথমেই।
যে কার্ডিয়াক অ্যারেস্টের আমাদের ম্যানেজ করতে গেলে প্রথমে যেটা সবাইকেই জানতে হবে, মেডিকেল নন মেডিকেল, এটা স্টার্ট সিপিআর ফার্স্ট। কারণ সিপিআরই একমাত্র কার্ডিয়াক অ্যারেস্ট পেশেন্টকে সার্ভাইভ করাতে পারে। যত তাড়াতাড়ি সিপিআর স্টার্ট করা যাবে তত প্রবাবিলিটি অফ রিগেন অফ হার্টবিট পেশেন্টের তত হাই প্রবাবিলিটি। কারণ সিপিআর যদি 1 মিনিট আমাদের ডিলে হয় 10% চান্স অফ ডিক্রিজ করবে লাইফ সেভিংয়ের। সুতরাং সিপিআর ইজ খুব ইম্পর্টেন্ট, এবং সিপিআর দিতে হলে সিপিআর এর কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে, সেগুলো মেনে আমাদের সিপিআর দিতে হবে। নেক্সট, একটা কেস সিনারিও, 65 years old male walks into primary health center complaining of chest pressure and shortness of breath. Suddenly পেশেন্টটা কোলাপস করে যায় অন ফ্লোর এবং আনকনসিয়াস এবং আনরেসপন্সিভ। সঙ্গে সঙ্গে ওখানে ডাক্তারবাবু গিয়ে দেখে যে কোনো পালস পাওয়া যাচ্ছে না এবং তার রেসপিরেশনও কিছু নাই, ব্রিদিং স্টপস। কি ঘটনাটা ঘটেছে? টিপিক্যাল সিনারিও অফ পেশেন্ট হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট, যেটা আমি বললাম ফার্স্ট যে ডেসক্রিপশন দিলাম, ঠিক সেই রকমই এই পেশেন্টেরও কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। এক্ষেত্রে কি করব, একটা পেশেন্টে যখন কার্ডিয়াক অ্যারেস্ট সাসপেক্ট করব তখন সঙ্গে সঙ্গে দুটো জিনিস দেখব। একটা জিনিস হচ্ছে ক্যারোটিক পালস আছে কিনা, আর একটা হচ্ছে তার রেসপিরেশন আছে কিনা। ক্যারোটিক পালস আর রেসপিরেশন নাই, তার মানে পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। এরপরে আর কিচ্ছু করব না, পেশেন্টটাকে ফ্ল্যাট শুয়ে দেবো, সারফেসটা হার্ট সারফেসে শুয়ে দিয়ে সঙ্গে সঙ্গে সিপিআর স্টার্ট করতে হবে। সিপিআর স্টার্ট করলে পেশেন্টের প্রবাবিলিটি অফ লাইফ সেভিংস ইজ মোর। ইমিডিয়েটলি যদি কারেক্টলি সিপিআর দেওয়া যায়, 20 মিনিট ডিলে ইন সিপিআর ডিক্রিজ দ্য সার্ভাইভাল রেট বাই 10%. সুতরাং সিপিআর ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট, CAB for cardiac arrest. CAB means C, circulation, A, airway, and B is breathing. The 8 parameter is খুব important in case of cardiac arrest patient. Circulation maintain করতে হবে না, continuous and uninterrupted CPR দিতে হবে। Continuous and uninterrupted CPR 2 মিনিট ধরে CPR দিতে হবে। এবং যদি ইনপেশেন্ট হয়, যদি আইসিইউতে পেশেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা ডিফিব্রিলেশন দিয়ে দিই। যদি পালসটা যদি দেখা যায় যে মনিটরে ভিএফ অর পালসলেস ভিটি পাওয়া যায়, তাহলে ডিফিব্রিলেশন দিই। এয়ারওয়ে মেনটেন করতে হয়। এয়ারওয়ে মেনটেন করার ক্ষেত্রে যদি খুব ইম্পর্টেন্ট, যে যদি কখনো রাস্তাঘাটে হয় তাহলে পেশেন্টটাকে বললাম যে ফ্ল্যাট শুয়ে দিতে হবে। এবং এয়ারওয়ে মেনটেন করার একটা উপায় হচ্ছে হেড টিল্ট, মানে মাথাটা এভাবে করতে হবে পিছন দিকে এবং জটা থ্রাস্ট দিতে হবে, তাহলে এয়ারওয়েটা পেটেন্সিটা আসবে, এয়ারওয়ে পেটেন্ট হয়ে যাবে। এবং সেক্ষেত্রে মাউথ ব্রিদিং, বাইরে হলে মাউথ ব্রিদিং, মানে একজন সিপিআর দেবে, অন্যজন মাউথ ব্রিদিং। আর হসপিটালে হলে আমরা যেটা দিই যে মাস্ক ব্যাক ভেন্টিলেশন বা আম্বু ভেন্টিলেশন আমরা করি একজন, আর একজন হচ্ছে সিপিআর। নেক্সট, যদি আনইন্টারাপ্টেড সিপিআর দেওয়া হয়, তাহলে যে দেখা যায় মেইন যে অর্গান আমাদের ব্রেন কার্ডিয়াক অর্গান, এই দুটো হচ্ছে মেইন অর্গান। এখানে যদি আনইন্টারাপ্টেড সিপিআর দেওয়া হয়, তাহলে ব্লাড সার্কুলেশন একটা নর্মাল জায়গায় যায়, যেটা সার্ভাইভ করার জন্য ব্লাড সার্কুলেশন একটা নর্মাল জায়গায় যায়। কিন্তু যখন এই সিপিআরটা স্টপ করা হয়, তখন ব্লাড সার্কুলেশন দেখো 0 হয়ে যাচ্ছে। সুতরাং আনইন্টারাপ্টেড সিপিআর ইজ মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাটলিস্ট 2 মিনিট ধরে একটা সাইকেল 2 মিনিট ধরে দিতে হবে। নেক্সট, হাই কোয়ালিটি সিপিআর এর ক্রাইটেরিয়া কি? 100 to 120 compression per minute for at least for 2 minute cycles. একটা সাইকেল হচ্ছে 2 মিনিট, 100 থেকে 120 কম্প্রেশন দেব। এবং চেস্ট কম্প্রেশনটা শুড বি অ্যাডিকুয়েট, 2 ইঞ্চ কম্প্রেশন হবে অ্যাটলিস্ট। এবং দুটো কম্প্রেশন দেওয়ার মাঝে একটা যাতে চেস্ট রিকয়েল হতে পারে, এক্সপ্যানশন হতে পারে, তার জন্য একটা টাইম আমরা বলি
যাতে চেস্টটা অ্যাডিকুয়েটলি রিকয়েল হতে পারে। অ্যালাউ ফুল চেস্ট রিকয়েল ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং এই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে ডিপেন্ড করে যে গুড কোয়ালিটির সিপিআর হচ্ছে কি না। নেক্সট, নেক্সট চলো নেক্সট, ডিফিব্রিলেটর। নেক্সট চলো, হাই পারফরমেন্স সিপিআর আমি আগেই বললাম যে কখন আমি সিপিআর স্টপ করব, সেটা হচ্ছে 4টে কন্ডিশনে। 1 নম্বর হচ্ছে একটা সাইকেল 2 মিনিটের সাইকেল হয়ে গেলে, সেকেন্ড হচ্ছে পালস এবং রিদিম চেক করার জন্য, থার্ড হচ্ছে যদি পেশেন্টের সিপিআর দেওয়ার ফলে আরও এসি হয়, দ্যাট মিনস রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন যদি হয়, আর থার্ড কেস যদি আমরা শক defibrillation or AED shock দিই, that time CPR should be stopped. Next, 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 চলো এগুলো। নেক্সট, টিম মেম্বার্সের মধ্যে অনলি ডক্টর হলে কিন্তু সম্ভব না, কারণ এখানে বেশ কয়েকজন লাগবে এই পুরো প্রসেসটা করতে। ডক্টর শুড বি অ্যাজ এ টিম লিডার, সে সবাইকে হচ্ছে লিড করবে। ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে নার্সেস, ইকুয়ালি ইম্পর্টেন্ট প্যারামেডিক্যাল পার্সনস, ওয়ার্ড বয়, টেকনিশিয়ান, এদের একটা গ্রুপ ওই টাইমে খুব ইম্পর্টেন্ট, যে ডক্টর পুরো ব্যাপারটাকে লিড করবে, বাকি নার্স, প্যারামেডিক্যাল, টেকনিশিয়ান এবং ওয়ার্ড বয় এরা সবাই ওই টিমে থাকবে। নেক্সট, নেক্সট, কমন কিছু কার্ডিয়াক অ্যারিথমিয়া আমরা পেয়ে থাকি, তার মধ্যে ট্যাকিঅ্যারিথমিয়া এবং ব্র্যাডিঅ্যারিথমিয়া। ট্যাকিঅ্যারিথমিয়ার মধ্যে সাইনাস ট্যাকিকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফ্লাটার এবং ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আর ব্র্যাডিঅ্যারিথমিয়া মিন্স হচ্ছে যখন পালস রেট কম, সেগুলোর মধ্যে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, জাংশনাল ব্র্যাডিকার্ডিয়া এবং হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক আর থার্ড ডিগ্রি হার্ট ব্লক, কমপ্লিট হার্ট ব্লক। অনেক সময় কমপ্লিট হার্ট ব্লক পেশেন্ট আমাদের ইমার্জেন্সিতে আসে, ইমিডিয়েট পেসমেকার বসাতে হয়, টেম্পোরারি পেসমেকার বসিয়ে তারপরে পার্মানেন্ট পেসমেকার অনেক সময় লাগে। নেক্সট, স্টেবল যদি ট্যাকিকার্ডিয়া হয় তাহলে সেরকম কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট দরকার পড়ে না, কিন্তু যদি আমার স্টেবল ট্যাকিকার্ডিয়া হয় সেক্ষেত্রে আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট দিই এবং কি কারণে হচ্ছে সেটা দেখে আমরা ট্রিটমেন্ট ডিসাইড করি। নেক্সট, ব্র্যাডিকার্ডিয়া হলে যদি পেশেন্টের কোনো সিমটমস বা ভাইটালি যদি স্টেবল থাকে তাহলে ইউজুয়ালি কোনো ট্রিটমেন্ট লাগে না, কিন্তু আনস্টেবল যদি হয় সেক্ষেত্রে অ্যাট্রোপিন দিলে হার্ট রেট বাড়ে। টেম্পোরারি অ্যাট্রোপিন দিলেই ব্র্যাডিকার্ডিয়া অনেক সময় রিলিফ হয়ে যায়। যদি অ্যাট্রোপিনের রিলিফ না হয়, বুঝতে হবে যে কমপ্লিট হার্ট ব্লক হয়েছে, সেক্ষেত্রে আমরা পেসমেকার, টেম্পোরারি পেসমেকার আগে ইমপ্ল্যান্টেশন দিই এবং তারপরে পার্মানেন্ট পেসমেকারের কথা বলে থাকি। নেক্সট, 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 এরপরে আমি কয়েকটা কেস সিনারিও বলে শেষ করব। কেস সিনারিও 1, 24 বছরের ওল্ড মেল উইথ নো comorbidities, no family history of cardiac ailments, experienced chest discomfort, sweating lasting for 1 hour as he was working out at gym. Presented at our chamber or PSC 90 minutes after episode. What will do? কি করবে এই পেশেন্টকে? এভরি পেশেন্ট যারা এইরকম সিনারিও নিয়ে আসে, আমাদের ফার্স্ট যেটা অ্যাডভাইস করতে হবে, ইউ হ্যাভ টু ডু এ ইসিজি। ইয়েস, we have to do a ECG. Next, second case, 51 years male presented to ER in an unresponsive state with carotid pulse পাওয়া যাচ্ছে না এবং এই রকম কন্ডিশনে এসে সেন্স নাই, আনকনসাস, carotid pulse পাওয়া যাচ্ছে না, তার মানে পেশেন্ট মে হ্যাভ এ কার্ডিয়াক অ্যারেস্ট। আমরা দেখছি যে মনিটরে অথবা আবার ডিফিব্রিলেটর দিয়েছি, সেক্ষেত্রে এইরকম রিদেম আসে। ঠিক আছে, 1 নম্বর রিদিম খুব ওয়াইড কমপ্লেক্স, একটা রেগুলার রিদিম, ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া বলে, এটাকে আমরা বলে থাকি ভিটি। ঠিক আছে, এটা ভিটি, এই ক্ষেত্রে আমরা ইমিডিয়েট শক দেব।
যেটা ডিফিব্রিলেটর শক বললাম। 3 নম্বরে ওয়েট কমপ্লেক্স কিন্তু ইরেগুলার, হ্যাঁ, এটাকে আমরা বলে থাকি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। 4 নম্বরে কিন্তু একটা রিদিম আছে কিন্তু সেই রকম কোনো প্যাটার্ন নাই, এটা পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চলছে। আর সেকেন্ডটা স্ট্রেট লাইন হয়ে গেছে, তার মানে পেশেন্টটা কিন্তু মারা গেছে, একদম স্ট্রেট লাইন, কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নেই। তার মানে এই পেশেন্টের এই 4টে প্রবাবিলিটি হতে পারে। ঠিক আছে, নেক্সট কেস সিনারিও 3, 56-year-old female with history of pelvic fracture is brought in an unresponsive state, ক্যারোটিডের কোনো পালস পাওয়া যাচ্ছে না, মনিটরে এরকম একটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা একটা এক্সাম্পল অফ ট্যাকিকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। প্রবাবলি পেশেন্টের সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয়েছে এবং ওই ফ্র্যাকচারের জন্য পালমোনারি এম্বোলিজম হয়, পালমোনারি এম্বোলিজম হয়ে হার্টের এইরকম একটা প্রবলেম হতে পারে। নেক্সট, 56-year-old male complain of epigastric pain and vomiting, এই পেশেন্টের প্রেশার কম, এইরকম কিন্তু আসে যে গ্যাস হয়েছে, ডাক্তার গ্যাস থেকে পেশেন্ট মারা গেছে, এটা খুবই কমন। যে কিন্তু আমাদের কাছে এসছে বা বাড়িতেই বললো, এনো খাই দিল বা প্যান্ডি খাই দিল, খাই দিয়ে 3-4 ঘন্টা রাখলো, যখন এমার্জেন্সিতে আসলো তখন দেখছি যে প্রেশার নাই, পেশেন্ট ইজ ইন শক, প্রেশার নাই। ইসিজি করে দেখা গেল যে দেখো এসটি সেগমেন্ট এলিভেশন লিড 2, লিড 3 এবং এভিএফ, তার মানে ইনফ্রিওয়ালে একটা অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে। ইসিজি টেকনিশিয়ান এই ইসিজি ট্রেসিংটা দেখে অবশ্যই জানতে হবে যে কি হয়েছে। যারা ইসিজি টেকনিশিয়ান কোর্স করছো, এইরকম ইসিজি পেলে অবশ্যই ইমিডিয়েটলি তার ম্যানেজমেন্ট দিতে হবে এবং ডাক্তারবাবুর সঙ্গে কল করতে হবে ডাক্তারবাবুকে। নেক্সট অ্যান্ড লাস্ট, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ জানাই এবং যদি কারো কিছু জানার থাকে তাহলে এক্সপেক্ট করবো জিজ্ঞেস করার বা আলোচনা করার। ডক্টর কেপি হালদার যা প্রেজেন্টেশন দিলেন আজকে, এটা মানে তোমাদের পক্ষে খুব উপকারী হবে। আর এটা যারা মানে প্যারামেডিক্যাল ছাত্র নয়, যারা লেম্যান, উনি যেটা বলেছেন, যারা নন মেডিকেল তারাও কিন্তু বুঝতে পারবে। এবার তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এক এক করে জিজ্ঞেস করবে, হাত তুলবে, তারপর স্যারকে জিজ্ঞেস করবে। যারা ইসিজি পড়তো তাদের রিকোয়েস্ট করছি, তাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু জিজ্ঞেস করো। যারা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট যারা করছো অথবা যারা ইসিজি টেকনিশিয়ান করছো, তারা একটু স্যারকে কোয়েশ্চেন করো। আমি ধরে রাখলাম তোমরা আর কিছু জিজ্ঞেস করছো না, তো ইসিজি করেছো? প্র্যাকটিক্যালি কেউ প্র্যাকটিক্যাল ইসিজি করতে হবে। প্র্যাকটিক্যালি ইসিজি করো। তাহলে তোমাদের কোনো প্রশ্ন নেই, ধরে রাখলাম স্যার যথার্থভাবে হৃদয়ে নিয়ে আন্তরিকভাবে তার প্রয়োগ জানলাম, বুঝলাম, যেমন শিক্ষা করলাম, হলো না। পদ্ধতি জানলাম, পদ্ধতি মতো করার চেষ্টা করলাম, হৃদয়হীন হয়ে আবেগহীন হয়ে করলাম, হলো না। অনেক সময় অনেক মানুষকে অনেক সে কষ্ট পাচ্ছে, সামান্য দুটো কথা দিলে, কথা বলে তাকে ভালোবাসা দেখালে সে অনেক বেশি চেঞ্জ হয়ে যায় খানিকক্ষণের মধ্যে। যেটা পদ্ধতি সেটা জানতে হবে এবং হৃদয়বান হয়ে, মানুষ হয়ে, আপন ভেবে, ভাই ভেবে, বন্ধু ভেবে
তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যা যা করবার প্রয়োজন তাই করলে আমার সেই শেখাটা হবে যথার্থ এবং আমি মানুষ হব যথার্থ এবং আমার এই পৃথিবী তখন সমস্বরে আনন্দ স্বরে সবাই বলে উঠবে, আমার পৃথিবী জিন্দাবাদ, আমার পৃথিবী জিন্দাবাদ। নমস্কার। আর আমরা নেক্সট সেশন শুরু করছি। চেয়ারে থাকবেন ডক্টর প্রদীপ শর্মা। প্রফেসর এস এন নন্দীকে আমরা ডায়াসে ওয়েলকাম করছি। স্যারকে, স্যারের যা সাবজেক্ট আছে সেফ রোড অ্যাক্সিডেন্ট ভিকটিম অ্যান্ড বেসিক লাইফ সাপোর্ট, মানে সিপিআর এর একটা পার্ট। সিপিআর আগে আপনারা শুনলেন, স্যার কিন্তু সিপিআরটা কিভাবে দেয়া হয় স্যার কিন্তু সেটা বলবে, একটু মনোযোগ দিয়ে শুনবে, কেন এরপরে এটা মানে খুব প্র্যাকটিক্যাল জিনিস স্যার কিন্তু বলছে। তো আপনারা এর আগে শুনেছেন কার্ডিয়াক ইমার্জেন্সি, তারপর রেসপিরেটরি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। এবার আমরা শুনতে চলেছি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট। কিন্তু বেসিক্যালি এটা কিন্তু সেই কার্ডিও রেসপিরেটরি ম্যানেজমেন্টই, সেটাই একটু অন্যভাবে আমরা বলবো। আমি ডক্টর নন্দী, আমি অর্থোপেডিক্সের প্রফেসর, ন্যাশনাল মেডিকেল কলেজ, এবং আমাদের যে আইএমএ ব্রাঞ্চ আছে সেখানে আমি এখন রেসিডেন্ট। তো নেক্সট, এটাতে এগুলো নেক্সট, হ্যাঁ, এই ছবিটা আমি সবাইকে হ্যালো, এই ছবিটা আমি সবাইকে দেখতে বলছি। এখন এই আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, আমাদের একটা হাইওয়ে পাশেই আমাদের ইনস্টিটিউট, এই ঘটনা কিন্তু আমাদের যে কোনো সময় নজরে আসবে। গত 1 বছরে অনেকগুলো ঘটনা এখানে এই বাড়িটার সামনেই ঘটে গেছে। খুব আমরা জানি হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল এখানে, বাবা এবং তার ছেলে একসঙ্গে স্ম্যাশ। এগুলো কিন্তু ভীষণ কমন, আমরা আসছে না যখন যাবো তখন আমরা এগুলো দেখতে পারি। যদি বেরিয়ে এরকম কোনো দৃশ্য দেখি, তাহলে আমাদের কর্তব্য কি অ্যাজ আ প্যারামেডিক্যাল স্টুডেন্ট, আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি, সেটাই আমি আমার পরবর্তী স্লাইডগুলোতে বলতে থাকবো। যে আমার কি হয়, গেট থেকে বেরোলাম, কলেজ থেকে বাড়ি যাচ্ছি, সামনে একটা বিরাট অ্যাক্সিডেন্ট, এই হাইওয়ে, এরকম কোনো একটা ছবি চাই না আমরা। These are facts. So that এবার নেক্সট, এবার আমরা আমাদের মতো হবে each one save one, each one মানে আমরা বলছি কি save one-টাকে, save one someone আমার বন্ধু হতে পারে, বাইকার হয়তো দুজন যাচ্ছিলাম, অথবা আমার রিলেটিভ আত্মীয় হতে পারে, আননোন, ব্যাকে যান। হ্যাঁ, এই যে দেখুন, এই যে হয়তো আমরা চিন্তা করি সামনে, এই যে হলুদ শাড়ি পরা মহিলা বাইক অ্যাক্সিডেন্টের শব্দ পড়ে আছে, কিন্তু আমাদের আত্মীয় নন, আমার বন্ধু নন, কিন্তু তার প্রতিও আমাদের একটা নাগরিক কর্তব্য আছে। এটা কি বলবো? নেক্সট, any patient, any person who is in life-threatening situation by trauma or accident, তারা হচ্ছে আমার সামনে, তাদেরকে আমি সার্ভিস দেবো। কি করবো? নেক্সট, এটাই না? আচ্ছা, সরি, ব্যাক। আচ্ছা, এবার তারা এই someone person lying on the road, immediate medical help may not be available. এখানে এখন তো হাইওয়ে গাড়ি যাচ্ছে, কোনো অ্যাম্বুলেন্স নেই, কিচ্ছু নেই, কি করবো আমি? Your early actions may save life of a person before medical help arrives. কিছু জিনিস আমরা শিখবো যেটা করে মানুষকে বাঁচাতে পারে। যতক্ষণ অ্যাম্বুলেন্স আসছে, খুব দূরে না হলেও আসতে তো সময় লাগবে। এবার আমি জানি মৃত্যুটা কিরকম, বায়োলজিক্যাল ডেথ অ্যান্ড ক্লিনিক্যাল ডেথ। আমরা তো প্যারামেডিক্যাল স্টুডেন্ট, আমরা বিভিন্ন জায়গায় কাজ করব, বিভিন্ন ডিসিপ্লিন আছে আমাদের। বায়োলজিক্যাল ডেথ হচ্ছে ক্লিনিক্যাল ডেথ, তখন অ্যাকচুয়াল ডেথ, তারপরও 3 to 5 মিনিট অক্সিজেন থাকে, অর্থাৎ একটা যখন দেখছি শ্বাস পাচ্ছি না, তখনও কিন্তু 5 মিনিট একটা সময় থাকে আমাদের হাতে,
যখন আমাদের সার্কুলেটরি সিস্টেম ব্রেনের অক্সিজেন ব্রেন 5 মিনিট সহ্য করতে পারে উইদাউট অক্সিজেন উইদাউট সার্কুলেশন, দ্যাট ইজ আওয়ার গোল্ডেন আওয়ার। সেই জন্যই আমরা এই রাস্তার এই লোকটা অ্যাক্সিডেন্ট হচ্ছে 5 মিনিটের মধ্যে আমরা সিপিআর চালু করতে পারি। আপনি কিছুটা শুনেছেন হয়তো আগের বক্তাদের কাছে, তাহলে কিন্তু আমরা কিছু একটা করতে পারি, জীবনটা বেঁচে দিতে পারি। সেখানে আমাদের এতটাই জরুরি। So early and immediate care of trauma victim by using basic life support can save many lives. আমরা জীবন বাঁচাতে পারি। আমরা ডাক্তার নই, আমরা প্যারামেডিক স্টুডেন্ট, আমরা আমার বাড়িতে আমরা এগুলো পুলিশদেরও বলি, ট্রাফিক পুলিশদের শেখাই, সাধারণ মানুষ তাদেরও শেখানো হয়। তোমাদের তো কিছুটা মেডিকেল নলেজ আছে, তো অনেকটাই আছে, যাদের কিছু নেই তাদেরকেও আমরা শেখাই। পুলিশদের মধ্যে ভীষণভাবে রেগুলার ক্লাস হয় আমাদের, ওদের শেখানোটা বেশি জরুরি, কারণ এগুলো হলেই মানুষ আগে পুলিশকে খোঁজ করে। নেক্সট ওইটা ঠিক আছে। এবার দেখো কি ভয়াবহ জিনিসটা, যদিও একটু কিছু স্ট্যাটিস্টিক্যাল, আমরা 200টা কান্ট্রির মধ্যে একটা সার্ভে হয়েছিল, ভারতবর্ষ প্রথম। কেন প্রথম? আমাদের এই এত রাস্তা, ভালো ভালো রাস্তা হচ্ছে, ভালো লাগছে, কিন্তু গাড়ির ভেলোসিটি অনেক বেড়ে গেছে, মোটর গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে, ফলে এতগুলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, 5 লাখের মতন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার মধ্যে এই দেখো এতগুলো লাইফ চলে গেছে এবং 5-4.5 লাখের মতন লোক আহত হয়েছেন, তারা ডিসেবল হয়েছেন। আরো যেটা মানে চিন্তার বিষয়, এদের ম্যাক্সিমাম 70% তো 48 থেকে 45 বছর। সো দে আর দ্য ইয়াং প্রোডাক্টিভ ইন্ডিভিজুয়াল অফ আওয়ার কান্ট্রি। এরা যদি এই হারে যদি এদের অকালে চলে যেতে হয়, সেটা কিন্তু একটা ভীষণভাবে আমাদের দেশের পক্ষে ইকোনমিক বার্ডেন। সো আমরা মানুষটা প্রাণ শুধু বাঁচাচ্ছি না, দেশের একটা সাংঘাতিক অর্থনৈতিক এর থেকে আমরা বাঁচাতে পারবো ক্র্যাশ থেকে। সো হ্যাঁ, মেয়েদের সংখ্যা একটু ফিমেলদের থেকে বেশি, স্বাভাবিকভাবে দূরে বাইক চালায় ফেলতেন। সো এইবার আমরা যখনই বেরোবো না, ইনস্টলস্টেবিলিটি বেরিয়েছি, সামনে একটা অ্যাক্সিডেন্ট। এইবার প্রথমেই পড়বো পুলিশের ঝামেলা। পুলিশ, আমি কিছু করতে গেলেই কি হবে না হবে জানি না, আমার আইডেন্টিটি বেরিয়ে যাবে, সে পুলিশ কাছে, পুলিশের ঝামেলা, পুলিশ কোর্ট, ওসব ঝামেলা বেরিয়ে যাবে। আমি জানি সিপিআর, কিন্তু মানে ওই জায়গাটা আমাদের একটা ইনহিবিশন সবার আছে। এবার সেটা থেকে বেরিয়ে আসবো কি করি? There's a law, Good Samaritan Law, MP Act, এটা মোটর ভেহিকল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, সেটা তারা বলছে that a Good Samaritan law is a Good Samaritan who voluntarily in good faith without expecting a reward render emergency medical service or non-medical assistance to a victim at the site of accident. In Good Samaritan law, তার মানে যদি আমরা কাউকে হেল্প করি, তাকে একটা সিপিআর দিয়ে আমি কিছু একটা ব্যবস্থা করে তাকে হাসপাতালে নিয়ে যাই, পুলিশ আসছে, we are not supposed to disclose our identity. যদি আমি কিন্তু অ্যাকর্ডিং টু দিস ল আমি কিন্তু আপনাকে এটা বলতে বাধ্য নই, আমি একটা মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করছি। এই লটা আছে, এই যে একটা হয়তো সবারই আছে, বাস্তব ভয় যে এই পুলিশের ঝামেলা কিন্তু বড় ঝামেলা, ওই ঝামেলা আমি করবো না বাবা, আমি আস্তে আস্তে বাড়ি করে কিছু না দেখি বাড়ি থেকে চলে যাই, সেটা নয়। এটা যদি করি আমরা, আমাদের কিন্তু ল আইন আমাদের সঙ্গে আছে, অসুবিধা নেই, কোন রকম আইনগত ঝামেলা আপনারা করবেন না। নেক্সট, এবার ফার্স্ট এড ইকুইপমেন্টসে আমরা কি কি থাকবে? সাধারণত আমরা সব যারা বাইক নিয়ে আসি, আমাদের বাইকের এটাই থাকে, তার মধ্যে আমরা বাইকের যে টোটটা থাকে তার মধ্যে এইসব জিনিস, ব্যান্ডেজ, কটন ওয়েল ব্যান্ড, ব্যান্ডেজ, ম্যাক্রোকোট, betadine, Savlon, gloves, cotton cloth, safety pins, super pouch, এইগুলো একটা জিপার পাউচের মধ্যে সব রেখে আমরা ব্যাগে রেখে দেবো। গাড়িতে আমাদের যদি স্কুটি পাওয়া যায়, টু হুইলার আছে, তার মধ্যে আমরা রেখে দিতে পারি। অনেক সময় কাজে লাগবে, নিজেদেরও কাজে, নিজেরাও তো অ্যাক্সিডেন্ট করতে হবে, এগুলো একটা থাকা ভালো। ইনস্টিটিউটটা নিশ্চয়ই থাকে, কিন্তু আমরা গাড়িতে বা বাইকের ক্যারিয়ারে এটা রাখি। নেক্সট, এইবার কি করে আমরা কি করবো? এটা হচ্ছে চেন। আমরা তো ডাক্তার নই, আমরা তো প্রথমেই আমরা কল করবো, এবং স্থানীয় হাসপাতাল এবং স্থানীয় থানার ফোন নাম্বার আমাদের প্রত্যেকেরই থাকা উচিত। দেখবে এখন যেটা হয়েছে হাইওয়েতে দেখবে ধারে ধারে মানে 150 কিলোমিটার পর পরই একটা হেল্পলাইন দেওয়া।
একটা নাম্বার থাকে, মানে কোথাও এখানে অ্যাক্সিডেন্ট হলো ওই নাম্বারে ফোন করবে। আমাদের এক্সপ্রেশনটা যখন হয়ে যাবে পুরোটা তখন হয়তো সেগুলো পাওয়া যাবে। এভরি 50 কিলোমিটার ইজ দ্য রুল যে আমাদের একটা ওই হেল্প লাইন থাকতে হবে যেখানে নিয়ার বাই পুলিশ এবং নিয়ার বাই হসপিটালের নাম্বারটা ডিসপ্লে বোর্ডে লেখা থাকে। এবার আমি আর্লি সিপিআর চালু করবো। ডিফ্লেটার একটু টেকনিক্যাল বলছি না, আর পোস্ট রিসার্চ যারা আইসিটি টেকনিশিয়ান করছেন, জানি না এখানে কোর্স হয় কিনা, তাদের এগুলো জানা থাকে। আর পোস্ট রিসার্চেশনের পরে কি করবো, আর কথা শোনা যাচ্ছে তোমার? ওকে, নেক্সট চেক ফর সেফটি। এইটা কিন্তু কিছুটা ইম্পর্টেন্ট, বেশ খানিকটা ইম্পর্টেন্ট। অলওয়েজ মেক শিওর দ্যাট ইউ আর ইন আ সেফ পজিশন। হঠাৎ করে রাত 2টার সময় অ্যাক্সিডেন্ট হুড়মুড় করে সিপিআর করতে বেরিয়ে গেলাম, নো, নিজের প্রাণটা নিজের ব্যাপারটাও দেখ। জঙ্গলের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুম করে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম, ডাক্তারদের গাড়ি ফলস কিনা আমি জানি না, ফেক করতে পারে। এইটা একটু ভেবে চিন্তে এবার আমরা, সো মেক শিওর দ্যাট দ্য এরিয়া ইজ সেফ। এই দিনের বেলায় বা এখানে এই ইনস্টিটিউশন আমি কিছু একটা হচ্ছে মানে সেফ, ক্যান ডু এনিথিং। নেক্সট, আচ্ছা, এই দেখো রুল অফ এবিসিডি, আমার মনে হয় আমার আগের বক্তারা বলেছেন, তাই তো? এরা নিশ্চয়ই এটা আমরা বারবার রিপিট করি। আর আমরা যেটা টিচিং এ বলি সেটা হচ্ছে যে টিচিং এর নিয়ম হচ্ছে, যেটা ইম্পর্টেন্ট জিনিস, মিনিমাম আমার লেকচারে যদি 5 বার সেটা রিপিটেশন হয় তাহলে সেটা রিটেন। তোমরা আগে একটা রিসার্চ শুনেছো, আবার আমার কাছে শুনছো, বারবার শুনে কিন্তু at the end of the day তোমরা যখন যাবে তখন তুমি মাথার মধ্যে কিছুটা রয়ে গেছে। সো দিস রিপিটেশন ইজ ওয়েলকাম। এয়ারওয়ে আর নেক দেখবো, ব্রিদিংটা দেখবো, আর সার্কুলেশন অ্যান্ড ভিজিবিলিটি আর লিড ফ্র্যাকচার যেটা হয়। নেক্সট, প্রথমেই আমরা ভিক্টিমের কাছে যাব, গিয়ে কাঁচটা ঝাঁকি নাম জিজ্ঞেস করব, নাম কি? যে নাম বলছে না, নামের মধ্যে কিন্তু নাম কিভাবে বলছে, পরিষ্কার করে বলছে আমার নাম অমুক, আমি শিমুলালের অমুক জায়গায় থাকি, পরিষ্কার বলে, তার মানে কি কনসাস। আর যদি জড়িয়ে জড়িয়ে বলে তাহলে সেমি কনসাস, কারণ তার ইনজুরির ব্যাপারটা, তার লেভেল, এবিসিডি লেভেলটা কি আছে, তার ওই নাম বলা, ঠিকানা বলা, এগুলো থেকে আমরা বুঝতে পারি এবং চোখ খুলতে পারি। যদি এতে না হয়, আরেকটা জিনিস আছে আমাদের সুপ্রা অরবাইটাল প্রেশার, মানে চোখের নিচে এখানে খুব জোরে চাপ দিয়ে একটা ভীষণ পেন সেন্সেশন হয়। এইখানটায় চাপ দিলে যদি ও সেমি কনসাস থাকে, ও কিন্তু চোখ ফেলে তাকাবে। সো পেশেন্ট কনসাস কি না, এটা কিন্তু প্রথমেই আমাদের বার করতে হবে। খুব সহজ, নাম জিজ্ঞেস করবো, ঠিকানা জিজ্ঞেস করবো, কিভাবে বলছে, কতটা ওরিয়েন্টেড বলছে, জড়িয়ে জড়িয়ে বলছে না পরিষ্কার সব কিছু বলছে, বা বলতেই পারছে না। সুপ্রাঅরবিটাল প্রেশার দিলাম, চোখ খুললো, চোখ খুললো, কানের কাছে কি বললাম চোখ খুলুন, খুলছে না, মানে পেশেন্ট ইজ নট কনসাস। প্রথমেই এটা ট্রিটমেন্ট আমাদের যে সিপিআর তো পুরোটাই চেঞ্জ হয়ে যাবে যদি আমরা এই জিনিসটা না বার করতে পারি। নেক্সট, এইবার এই রেসপন্স নিয়ে রেসপন্ডার আর নন রেসপন্ডার দুটো গ্রুপ হলো। একবার গেলাম, বললো যে হ্যাঁ সে পুরোপুরি রেসপন্ড করছে, তাকে কি করবো, আর একজন রেসপন্ড করছে না, তাকে কি করবো? যে রেসপন্ড করছে তার নিঃশ্বাসের জায়গাটা, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিচ্ছে, কোনো এয়ারওয়েতে কোনো ব্লক নেই, অর্থাৎ এখান থেকে গ্যাস বেরোচ্ছে না, কাপ ভেঙে আটকে নেই কোনো জায়গা। সার্কুলেশন পালস দেখলাম, কোথায় কোথায় পালস দেখতে হয় সেটা আমি করবো। জামা কাপড় এদিক ওদিক করে দেখলাম কোথাও কোনো রক্তের ছাপ আছে কিনা, ব্লিডিং হচ্ছে কিনা, সেটা দেখে নিতে হবে। এভরিথিং ইজ ওকে। তারপরে আমরা দেখলাম কিছুই না, তার একটা হাত ভাঙা, মানে একটা একটু এটা ভাঙা, তো সেক্ষেত্রে আমরা একটা স্প্লিন্ট মানে কি, যদি কোনো কিছু না পাও হাতের কাছে, তাহলে একটা যদি পুরোনো খবরের কাগজও পাও, এরকম একটা খবরের কাগজকে 4টে ভাগে ভাগ করলে যথেষ্ট শক্ত হয়। পিসবোর্ড পেলে তো আরো ভালো, প্যাকিং বাক্স পেলে ভালো, সেটা এরকম ভাবে হাত ভেঙে এরকম ভাবে দিয়ে একটা ব্যান্ডেজ দিয়ে বেঁধে একটা কোনো আরেকটা ব্যান্ডেজ দিয়ে গলায় ধরে যাবে। দ্যাট উইল গিভ ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ সাপোর্ট, পেশেন্টের ব্যথা কমে যাবে। ঠিক আছে, এবার তো আমরা সময় পেয়ে গেলাম, পেশেন্ট হাসপাতালে যাবেই, আমার কাছে ওই ফার্স্ট এবং প্রপার ফার্স্ট, কাজে
যারা রেসপন্ড করেছে তাদের জন্য আমার ড্রিমটা সব সহজ সরল হয়ে গেল, আমরা এটা করলাম। নাও কামস নেক্সট। হ্যাঁ, এবার যারা নট রেসপন্ডিং তাদের ব্যাপারটা ইম্পর্টেন্ট। এইবার তাদের মধ্যে যারা দেখলাম কারো তার মধ্যে দুটো ভাগ আছে, এয়ারওয়ে ক্লিন, এয়ারওয়ে একদম পরিষ্কার আছে, ব্রিদিং নিঃশ্বাস প্রশ্বাস ঠিক মতো নিচ্ছে, সার্কুলেশন ঠিক আছে, কিন্তু রেগুলার বাতাস ফিল করবো। আর এটা এ বি সি, কোনো ব্রিদিং নেই, নিঃশ্বাস নিচ্ছে, এয়ারওয়েতে কোনো ভিজিবল অবস্ট্রাকশন, ফ্রগ, মুখে মধ্যে আসবে ক্যান্সার, ফ্রগ, সেগুলো কিছু নেই। সো দিস ইজ ক্লিয়ার, নর্মাল ব্রিদিং হচ্ছে, আর সেটা কোনো ব্রিদিং নেই। হলো, সেটা একটা গ্রুপ। আর একটা যদি দেখি যে এয়ারওয়ে ঠিক করতে নিয়ে এয়ারওয়ে ক্লিন করলাম, নেকটা পজিশন করলাম, তারপরও সে ব্রিদিং নিচ্ছে না, সার্কুলেশন পালস ভালো পাচ্ছি না, এরা হচ্ছে আমাদের রেড ফ্ল্যাগ সাইন। দেখো লাল দিয়ে লেখা হয়েছে, এই অবধি আমরা সাদা সাদা দিয়ে লিখেছিলাম, মানে এই দুটা অল গ্রিন সিগন্যাল। তার মানে আমরা দেখলাম এয়ারওয়েটা এখানে মুখের মধ্যে কিছু গ্যাসের মতো আছে, পরিষ্কার করা হলো, তারপরেও সে নিঃশ্বাস নিচ্ছে না, তারপরেও তার পালস পাচ্ছি না, এইটা কিন্তু সিপিআর শুরু করতে হবে। তার মানে ইট মে বি এ কেস অফ ক্লিনিক্যাল ডে, বায়োলজিক্যাল ডে 5 মিনিট আগে শুরু হচ্ছে, তার সিপিআর হলো। নেক্সট, এবার এই সিপিআর শুরু করার কিছু নিয়ম আছে। এখন তো সব ব্যাপারই আমাদের বুঝতেই পারছো, একটু চিন্তা ভাবনা করে করতে হয়। প্রথমে শাউট ফর হেল্প, তুমি একা আছো, দুপুরবেলা বেশি লোকজন নেই, চিৎকার চেঁচামেচি করলে চলে যাবে, কিন্তু অন্য জায়গায় হলে, এবং সামওয়ান টু কল ফর অ্যাম্বুলেন্স। এবং তুমি সিপিআর শুরু করতে করতে বলছো হাসপাতালে ফোন কর, অ্যাম্বুলেন্সে ফোন কর, পুলিশে ফোন কর, আমি করছি। সো দ্যাট ইজ প্রাইমারি। তোমার সঙ্গে যারা এদিক ওদিক যে কোনো জায়গায় হলে কিন্তু লোক জুটে যায়, তাদের মধ্যে কিছু থাকে যারা পজিটিভ, তারা কিন্তু তোমাকে হেল্প করবে, তারা ফোন করে বাই দ্যাট টাইম তুমি চেষ্টা করছো ওটাকে ঠিকঠাক মানে কিছুটা স্টেবল রাখার, তোমার যতটুকু জ্ঞান বুদ্ধি। নেক্সট, এবার পেশেন্ট ইফ নট রেসপন্ডিং, পেশেন্ট রেসপন্সটা নেই কিন্তু পালস আছে, ব্রিদিং আছে, কিন্তু পেশেন্ট আনকনসিয়াস, প্রতিদিন রিকভারি পজিশনটা জানাটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্যাট? এইটা ভালো করে দেখো, এইটা একটা তোমাদের একটা টেকনিক্যাল নলেজ থাকা দরকার। পেশেন্টকে আমরা এক কাঁধে করে শুয়ে দিলাম, এরকম একটা হাত নিচে রইলো, এই এক হাতটা একটা অ্যাঙ্গেল করে থাকবে, অন্যদিকের হাতটা এসে করে এই দিকে শুলো, তো পেশেন্টকে আমি শুয়ে দিয়েছি, এই দিকে শুয়েছে, এই হাতটা এসে এইখানে রাখছে, ওকে। তারপরে আস্তে আস্তে দেখো এই হাঁটুটা ভাঁজ করা, উপরের দিকে যাবে, সেটাকে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, মানে মুখটা নিচের দিকে চলে যাবে, এবং এই পজিশনে পেশেন্টকে রাখতে হবে। সো আই রিপিট, হোয়াট ইজ দি পজিশন? আমি ধরো এইদিকে ঘোরাবো, এই হাতটা অ্যাঙ্গেল করলাম, এই হাতটাকে এখানে এনে পেশেন্টকে ঘুরিয়ে দিলাম, বাঁ হাতটা ভাঁজ করে আরো এইদিকে দিয়ে দিলাম, ফলে পেশেন্ট অনেকটা মানে উল্টো দিকে লিন হয়ে গেল। সো দিস, এই পজিশনটা রিকভারি পজিশন কেন বলে? এই সময় তোমার পুরো ব্রিদিং এরিয়াটা ফ্রি থাকে, যদি এয়ারওয়ে অবস্ট্রাকশন না থাকে পেশেন্ট উইল স্টার্ট মোস্ট অফ দ্য নেক্সট। হ্যাঁ, এত কিছু করার পরেও তোমার ব্রিদিং এলো না, পালসও এলো না, রিকভারি পজিশন হয়ে গেছে, তখন আমরা তো এমার্জেন্সি সার্ভিস আবার কল করেই যাচ্ছি, কল আশেপাশের লোকজনরা দৌড়ঝাঁপ ফোন টোন শুরু করে দিয়েছে, আমি এবার সিপিআর চালু করবো। নেক্সট, এইবার সিপিআর শুরু করার আগে কিছু পয়েন্টস আমাদের মাথায় আছে। সিপিআর একটু শক্তি লাগে, যেটা করি আমরা। You may not be strong and confident enough to do CPR. That's okay. You can tell someone else to what they need to do. নিজে মনে কনফিডেন্স না থাকে, আর কেউ যদি থাকে সে চেঞ্জ করবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নেভার টু CPR on someone if they are responsive and breathe normal. তার মানে এটা আমাদের প্রথম গ্রুপ, পেশেন্টের রেসপিরেশন ভালো আছে, ব্রিদিং ঠিক আছে, তার সঙ্গে ওভারনেস CPR শুরু করবে, এটা করবো না,
এই নন রেসপন্ডার এদের জন্য সিপিআর কাকে করবো, এবং অনেক সময় সিপিআর করতে করতে আমরা অনেক সময় টায়ার্ড হয়ে যাই, তখন আমরা কাউকে একটা বলতে হবে রেডি থাক, আমি পারছি না, তুমি এসে আমাকে আবার এই কাজটা করতে থাকো, কিন্তু অনেকক্ষণ ধরে করতে হয়, আমার হেল্প যদি না এসে পৌঁছবে। নেক্সট নেক্সট এবার সিপিআরটা বেসিক্যালি ক্যাপ ড্রাইভ হয় না, ট্যাক্সি ক্যাপ। So C circulation, A airway, B breathing, এটা মনে রাখবে সিপিআর। নেক্সট এইবার আমি যেটা বলেছিলাম বারবার যে পালস সার্কুলেশনটা কি করে বুঝবো, পালস কোথায় কোথায় দেখবো। পালস একটা হচ্ছে রেডিয়াল পালস, আমরা জানি এখানে দেখবো, অর্থাৎ তিনটে হাত পালস এখানে সেখানে হয়, পালস আমি বলছি না ডিটেলে, অর্থাৎ রেডিয়াল পালস এখানে, এটা একটা সরু আর্টারি, অনেক সময় পাওয়া যায় না, তখন আমরা ফিওরাল পালস দেখবো, ফ্লেক্স করে যারা এখানে কোর্স করছেন তাদেরকে অনেককেই এটা শিখতে হবে। আর সেকেন্ড হচ্ছে ক্যারোটিন, ক্যারোটিনটা সব থেকে ভলিউম বেশি পাওয়া যায় না, ঠিক আছে? তোমরা যেমন যারা টেকনিক 8000 চ্যানেল শিখবে তাদের সবগুলো দরকার, হ্যাঁ, ফ্লেবোটমিস্ট যারা তাদের তো সব রকমই জানা দরকার। নেক্সট এবার if no pulse, sit down on the knees, keep your elbow straight। এবার দেখো হাতের পজিশনটা কিরকম থাকছে, পেশেন্ট শুয়ে আছে, তুমি হাঁটু গেড়ে বসেছো পাশে, হাতের পজিশনটা এরকম থাকবে, স্ট্রং ডমিনেন্ট হাতটা নিচে রাখলে তার উপরে এই হাতটা রাখবে, উইথ প্রেসার উইথ দিস, এবং এই হাত উপরে থাকার জন্য দুটো হাতে তুমি চাপটা অনেকটা বেশি দিতে পারো। সো দিস ইজ দ্য পজিশন অফ ইউর হ্যান্ড। আর এই যে বেস অফ দ্য হ্যান্ড, এইটা থেকে তোমার চাপটা আসবে, দু হাতের জোরটা পারছো, কাজে একটু ফোর্স লাগে, অনেক সময় রিফ্র্যাকচার হয়ে যায়, কিন্তু ওটা করতে হবে। দু একটা হিপ যদি ফ্র্যাকচার হয়, যদি পেশেন্টটা বেঁচে যায়, সেটা অনেক রিফ্র্যাকচার ইজ নট আ ভেরি বিগ থিং। হলো, তাহলে আমরা সিপিআর এর পজিশন জানলাম, কিভাবে আমরা পজিশনটা করব। সেকেন্ড নেক্সট এবার হিলটা দিয়ে, হাতের হিলটা দিয়ে চাপটি আমি দেখালাম, ফিঙ্গার ইন্টারলক, রেট হচ্ছে 100 পার মিনিট, অলমোস্ট লাইক আওয়ার পালসেটের মতন করব। কতটা? 4 সেন্টিমিটার মতো নিচে নামে হাতটা, ঠিক আছে, মানে রাফলি 1.5 ইঞ্চি মতন, আর ইকুয়াল যতটা নামবে ততটা উঠবে আবার, ওকে? সো হাতের পজিশন, নিচ এলবো এই করে আমরা নীল ডাউন করে বসেছি পেশেন্টের পাশে, এবং হিল অফ দি পাম্প, এটা দিয়ে আমরা এটা করছি। 100 রিপিটেশন রাখার চেষ্টা করবো 100 পার মিনিট, এবং 4 to 5 সেন্টিমিটার নামবে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট এইবার এয়ারওয়েতে আসি। এয়ারওয়েতে পুট দ্য হ্যান্ড, প্রথমে এটাকে এক্সটেন্ড করতে হবে, মানে একটা হাত দেখো কিভাবে ঘাড়ের তলায় দেবে, ওই ঘাটটাকে এরকম এক্সটেন্ড করবো, তাতে এয়ারওয়েটা খুলে। এটা করতে গেলে একটা হাত পিছনে দেবো, আর আরেকটা হাত কপালে দিয়ে হাতটাকে মানে মুখটাকে যতটা সম্ভব এক্সটেনশন রাখবো, ঠিক আছে? তো এইটা করব, এইটা কিন্তু এয়ারওয়ে ওপেন করে দেবে, অর্থাৎ ঘাড়ের তলায় হাতে অলওয়েজ লিফট আপ না, তুলবো, তুলে এটাকে কপালটাকে নামিয়ে দেবো বলে, সো দ্যাট নি ইজ হাইলি এক্সটেন্ডেড, হাইপার এক্সটেন্ডেড রাদার, এবং সেখানে কিন্তু আমার এয়ারওয়েটা খুলবেই। নেক্সট হ্যাঁ, এবার চিন লিফট, ওটা করার পরে এটা তো করলাম, তারপর এবার যে এক্সটেন্ডেড অবস্থা তলায় একটা কিছু দিয়ে দিলাম, ফিলো সর্ট অফ, এবার এই অবস্থায় চিনটাকে আর একটু লিফট করে দেবো, ওকে? সো এইটা করলে টাং ফল ব্যাক কি হয়, আমাদের যখন পেশেন্ট আনকনসিয়াস হয় না, জিভটা বাইরে আছে, ওটা তখন ঘুরে গিয়ে আমাদের এয়ারওয়েটাকে অবস্ট্রাক্ট করে, সেটা আমরা বলি টাং ফল ব্যাক। এটা অ্যানাস্থেসিয়া করতে গিয়ে অনেক সময় হয়, অ্যানাস্থেসিয়া করে টিউবটা ঠিক মতো পড়ানো না হলে টাং ফল ব্যাক করে অসুবিধা করতে হয়। কাজে এই যে জিনিসটা আমরা করলাম, এটাকে এক্সটেন্ড করে দিলাম, দিয়ে চিনটাকে এরকম তুললে টান বড় একটা বেরিয়ে চলে সামনের দিকে, তাহলে আমার কিন্তু এয়ারওয়ে ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ এয়ারওয়ে ক্লিয়ার করার রাস্তা একটা হচ্ছে ফ্রন্ট ক্লিয়ার করা, একটা হচ্ছে পজিশন করা, নেক এবং হেডের পজিশন, এগুলো করেই কিন্তু আমি এয়ারওয়েটা ক্লিয়ার। আমার তো ওখানে কোনো সাকার নেই, যদি সাক করে দেবো সব কিছু মেক কিছু, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। নেক্সট ফিঙ্গার সুইপ, এই যেটা বলছিলাম, হাত দিয়ে ভেতরে কিছু থাকবে,
দুটো ফিঙ্গারকে ওটা পরিষ্কার করে দেবো, মুখের ভিতরে কোনো ফ্রক, মিউকাস, সালাইভা থাকলে ওগুলো ক্লিয়ার করা যাবে। নেক্সট, চেকিং ফর ব্রিদিং। এবার আমি ব্রিদিংটা চেক করব। কি করে চেক করব? নিয়ম হচ্ছে খুব বেশি তো ফিরবে না, একটু একটু নিঃশ্বাস নেবে। আমি চোখটাকে মানে এর লেভেলে নিয়ে যাবো, চেস্টের লেভেলে নিয়ে এই সামান্য মুভমেন্টটা বুঝতে পারবো। উপর থেকে তো বোঝা যাবে না, কিন্তু যখন পেশেন্টটা শুয়ে আছে চেস্ট লেভেল আইটা নিয়ে যাবো, তখন দেখবো যে একটু এবং এই কানটা পেলে আছে, দেখো নিঃশ্বাস শোনার চেষ্টা করছে এবং হাতটা আছে, হাতে হাওয়াটা এয়ারটা ফিল করছে। সো লুক, লিসেন, ফিল। লুক, চেষ্টা উঠছে নামছে, লিসেন, শ্বাস প্রশ্বাস আওয়াজটা শুনছি। একটা হচ্ছে ফিল করছে। এই তিনটে ভাবে কিন্তু আমরা জানলাম যে আমাদের ব্রিদিং কিন্তু চালু হয়ে গেছে। নেক্সট, ব্রিদিং ঠিক থাকে, এবার পেশেন্টকে আমি ক্যাজুয়ালিটিতে রেস্কিউ পজিশনে রেখে দেবো। পেশেন্টের ব্রিদিং ঠিক আছে, ওখানে ওকে ছেড়ে আমি ওয়েট করবো, ওয়েট ফর দ্য অ্যাম্বুলেন্স টু কাম। এইবার ইফ নট ব্রিদিং, ব্রিদিং তো হচ্ছে না, টেস্ট করে দেখলো না, ব্রিদিং নেই, এবার কি করবো? রেস্কিউ ব্রিদিং। এই রেস্কিউ ব্রিদিংটা কি আমরা শুনেছি, জানি ওটা কিছুটা। নেক্সট, রেস্কিউ ব্রিদিং হচ্ছে মাউথ টু মাউথ ব্রিদিং। ওই যেটা পজিশন বলেছিলাম, নেকটাকে লিফট করা, নাকটাকে ধরে দিয়ে লিপের উপরে এই যেভাবে লিপ, মাউথ টু মাউথ ব্রিদিং করা হচ্ছে। এটা দিয়েও আমি দেখবো যে মানে পুরোটা আমার নিঃশ্বাসটা পুরো ছাড়ার পরে ওটা উঠছে কি উঠছে না। নেক্সট, চেস্ট মুভমেন্ট হচ্ছে কিনা। ওয়াচ ফর দ্য চেস্ট ফর রিপ্লেস ইউর মাই। এবার টু দিয়ে বেলুন ফোলানোর মতো আমরা চেষ্টা তুললাম, ওয়েট করলাম, চেষ্টা নামলো, আবার গেলাম। এই বুকি দিয়ে বসে থাকবো, পড়ে যাচ্ছে তা না, দিলাম দিয়ে আমি উঠলাম, উঠে দেখলাম আবার চেষ্টা নেমে গেল, আবার করলাম। ঠিক আছে, মোটামুটি 3-4 সেকেন্ড করে যদি করি, আমাদের রেসপিরেটরি রেট হচ্ছে অ্যাবাউট 60 to 80 পার মিনিট ইন এ নর্মাল পারসন। এই 4 সেকেন্ড করে কাউন্টস অ্যারাউন্ড, 3 সেকেন্ড করলে কাউন্টস অ্যারাউন্ড 60 to 80। এটা কিছুক্ষণ করে, কতক্ষণ করবো ভাবিয়ে যাবো, কিছুক্ষণ করার পরে আমি ওয়েট করে দেখবো ফিরছে কিনা। অনেক সময় এটা ফিরে আসে, ব্রিদিংটা ফিরে আসতে। নেক্সট, হ্যাঁ, এবার হচ্ছে কিছু ক্ষেত্রে মুখটা খুলছি না, কিছু একটা হয়েছে, দাঁত ভেঙে গেছে, মুখটা আর কিছুতেই খুলতে পারছি না, তখন কি করবো? তখন আমাদের ওইটাই আমরা নোজের মধ্যে দেবো। ইট ইজ কল্ড মাউথ টু নোজ ব্রিদিং। লিপসটাকে নাকে রেখে ওইখান দিয়ে আমি ফ্লো দেবো। ঠিক আছে, সেম। নেক্সট, এবার মাউথ টু নোজ, কান্ট ওপেন মাউথ, পুরোটা সিল হয়ে আছে, মুখটা পুরো ফেটে ফুটে ল্যাসারেটেড। নাক ঠিক আছে কিন্তু মুখে এখানে কিচ্ছু নেই, এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে এখানকার অ্যানাটমি টোটালি জিও পার্ট। তো তখনটা করতে হবে। আর স্টমাকে খুব ডিসটেনশন থাকলে দেওয়া যায় না, কারণ মুখে দিলে অনেকটা হাওয়াই স্টমাকে। নেক্সট, এবার সিপিআরটা বন্ধ করবো কখন? চালিয়ে যাবো না, এমার্জেন্সি হেল্প এলে সঙ্গে সঙ্গে আমি অ্যাম্বুলেন্স সব রকম ব্যবস্থাটাকে ওখানে দিয়ে দেবো। সেকেন্ড হচ্ছে পার্সন স্টার্ট শোয়িং সাইন্স অফ লাইফ এন্ড স্টার্টস টু ব্রিথ। আবার আস্তে আস্তে দেখছি নন ব্রিদিংটা নর্মাল শুরু হলো। ইউ আর টু এক্সাইটেড টু কন্টিনিউ, কিন্তু 2-3 মিনিট পর পর তুমি পারছো না, সেই সময় তোমাকে হ্যান্ড ওভার টু, যেটা বললাম, আরেকজনকে তৈরি রাখা, তুমি সেটা করো, আমি পারছি না, আমি টায়ার্ড। ডিফিব্রিলেটর রেডি। নেক্সট, আদার ইম্পর্টেন্ট স্টেপস, টেক কন্ট্রোল অফ ব্লিডিং, পুট প্রেশার ব্যান্ডেজ ক্লথ ওভার দ্য। এবার ব্লিডিংটা কি করে করবো? ওখানে একটু আমাদের কাছে যা ব্যান্ডেজ টাইপের পাচ্ছি ওটা দিয়ে টাইট করে একটা, যেমন এখানে একটু ব্লিড করে, উপরে যদি আমি টাইট করে বেঁধে দেয় টুনিকেটের মতো, তাহলে ব্লিডিংটা বন্ধ হবে। এটা আমি ওইটুকুই পারবো করতে। ফ্র্যাকচার থাকলে স্প্লিট করতে হয় কিভাবে, এরকম হার্ড ফোল্ডেড পেপার আর নোডল স্টিক, একটা লাঠি বা একটা খবরের কাগজ ভাঁজ করে করবো। ট্রান্সফার দ্য ভিকটিম অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, সো এবং এই কাজটা আমি একা পারবো না, আরেকজনের হেল্প দিয়ে দেবো। নেক্সট, এবার একটা অন্য জায়গায় যাচ্ছে, সেটা ফরেন বডি ইনস্ট্রাকশন।
আমাদের একটা বাড়িতে খেতে খাচ্ছি, উল্টো দিকে টেবিলে কারো একটা গলায় আটকে দেওয়া খুব কমনলি সব মাছের ছোট ছোট কোনো মাছ মিট পিস আটকে যায়। এটা কি করে করবো। নেক্সট, মাইল্ড যদি হয় সাধারণত একটু যদি আমরা হয়তো খেতে খেতে বিষম খাওয়া, মানে একটা কিছু অনমস্ক খেয়ে ফেলে কাস্তে 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 দেখলাম যে জল টল খেলে ওটা হয়ে যাবে। কিন্তু যদি সিভিয়ার হয় তখন আর কথা বলতে পারবে না, কাশতেও পারবে না, একটা বড় কিছু টুকরো ভেতরে ঢুকে গেছে। আমরা জানি শুনেও চানফর্চুনেটলি একটা জেলে মাছ ধরছে, হাঁ করে কিছু করছে, একটা ছোট্ট কই মাছ লাফিয়ে এন্টার ইনটু আর এয়ারওয়ে অ্যান্ড হি ডায়েড, ওই নদীর মধ্যেই মরে মারা গেল। কিছু করে না, তার বন্ধুরা বুঝতেই পারেনি কি করে বাঁচাবে জানে না, হি ডায়েড অন স্পট। কাজে আমরাও দেখেছি অনেক সময় খেতে খেতে উল্টো দিকে টেবিলে যদি এরকম কিছু হয় বা আমাদের কোনো নিয়ন্ত্রণ বাড়িতে গেলাম কারো কাছে কি করবো, আমরা জানা দরকার যে কি করে আমি এই এয়ারওয়েটাকে ফরেন বডি এয়ারওয়েটা কি করে ক্লিয়ার করি। নেক্সট, এটাকে চোকিং বলা হয় আমাদের ভাষায়। আস্ক দ্য পারসন টু কাশ, কাশতে বললাম না, আমাদের এই পজিশনটা ইম্পর্টেন্ট, অর্থাৎ ওকে এইরকম ভাবে সামনে ঝুঁকিয়ে দেবো, এইরকম মানে একদম মাথাটা যতটা সম্ভব নিচে যাবে, গিয়ে ওর দুটো স্ক্যাপুলার মাঝখানে এখানে আমি স্ল্যাক করবো, দুম দুম করে চাটি বা ঘুষি মারবো। তাতে যে স্টিমুলেশনটা হবে, তাতেও ওটা বেরিয়ে যাবে। এটাতে যদি না হয়, নেক্সট, এইবার হচ্ছে আমি একা আছি, আমার হয়েছে এটা, কাউকে পাচ্ছি না, নিজেই তো বুঝতে পারছি যে আমার চোকিং হয়ে যাবে বা গেলাম, খুব তাড়াতাড়ি বেরোতে হবে। তখন আমি কি করবো, দুটো হাত দেখো পেটের মধ্যে চেপে এইরকম ভাবে খুব জোরে উপর আপারের মধ্যে থ্রাস্ট মারতে হবে। অথবা কোনো একটা চেয়ার পেলে, এরকম একটা চেয়ার দেখো কিভাবে করছে, কিছু নেই আর সামনে চেয়ারটাকে পেটের মধ্যে জোরে চেপে খুব জোরে আবার শ্বাস মারো। তাতেও অনেক সময় নিচু হয়ে ঝুঁকলে একটু সমস্যা হবে। See this, like this. So this is another technique. Next, আরেকটা abdominal thrust এরকম করলে পিছন থেকে একদম করে এরকম ভাবে তাকে টেনে মানে তুলে ফেলার মতন করে সে ঝুঁকে রইলো, তাকে এরকম ভাবে ধরে পেটে হাত দিয়ে উপরের দিকে। সবসময় থ্রাস্টটা হবে অ্যাবডোমেন থেকে টুয়ার্ডস থোরাক্স, আপার এরকম এখান থেকে নিয়ে ভেতর দিকে যাবে, রাইট? এটা দেখো কিভাবে দিচ্ছে, 3 to 4 টাইমস এ ডে। এটা স্টমাকে ওই জায়গাটা বেশ জোরে চাপলে তখন ইট মে স্টপ। নেক্সট, ডিফিব্রিলেটর বেশি কিছু বলবো না, যারা এখানে ইসিজি টেকনিশিয়ান পড়াশোনা করেন কোর্স থাকলে নিশ্চয়ই তারা এটা জানবেন। এটা নিয়ে খুব টেকনিক্যাল ডিসকাশন, এখানে আমি যাবো না। Now recap. If breathing is okay, place in casualty. Then place the victim in a rescue position and assess regularly till the health arrives. Not breathing or emergency, start CPR. Next. তো এই জিনিসগুলো ধাপে ধাপে প্রথমে নিজেকে শান্ত রাখবো, নিজের একটা ডিগনিটি রেসপেক্ট নিয়ে কাজ করবো, আশেপাশে যারা আছে তাদের সঙ্গে কমিউনিকেট করবো। ক্যাজুয়ালিটি যদি তার হি অর শি ইজ কনসাস, তাকে রিঅ্যাসিওর করবো। Keep it warm as much as possible. Prevent condition worsening by giving CPR ইত্যাদি, and no food or drink by the time. And অনেকে দৌড় করে জল খাই, অনেকে উৎসাহী কিছু জলতে চলতে দিয়ে দিল জল, don't allow that. এবং most important is health, get help, medical help চাই। So next, এটা হচ্ছে কিছু না, এটা জাস্ট this is nothing to leave, this is my slide because I should speak on this. Next, এটা হচ্ছে জাস্ট আমাদের হেলথ লাইফস্টাইল, কিভাবে আমরা হেলদি লাইফস্টাইল মেইনটেইন করব। নেক্সট, রেগুলার এক্সারসাইজ, আউটডোর গেমস, পার্টিকুলারলি স্কুল চিলড্রেন এগুলো করা। নেক্সট, সানলাইট এক্সপোজার, ভিটামিন ডি তৈরি হয়, যেটা এখন হয়ই না প্রায়। থার্ড, নেক্সট, and these are the balanced diet. Next, and these are the food you have to avoid. Next, তো মোটামুটি ভাবে এটা আমরা যখন স্কুলে শেখাতে যাই, স্কুলে যখন ক্লাস নিই তখন এই কয়েকটা স্লাইডও দেখাই, দেখিয়ে তখন বলা হয় স্কুল আর সেকেন্ড হোম, অনেকক্ষণ বাচ্চারা ওখানে থাকে। টিচার্স আর প্যারেন্ট ফর দেম, কাজে সেই স্কুল বা সেই কলেজের টিচাররা কিন্তু তাদের প্যারেন্টস, তারা সেইভাবে তাদের দেখতে হবে। Then we have to have like-minded people, same vision, same possibility নিয়ে কাজ করে যেতে হবে। Next,
Thank you. Thank you for your suggestion. So we can ask. You can ask any question. আমাদের যেহেতু আমি বললাম আগের দুজন বক্তাও তো এই ব্যাপারে অনেকটাই হাইলাইট করে গেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে রোড সাইড অ্যাক্টিভিটি করে সার্ভার করতে হবে, সেটা লাস্ট মিনিট। প্রশ্ন তোমরা জিজ্ঞেস করো, তাহলে যদি না জিজ্ঞেস করার পরে আর মানে গুলিয়ে ফেলবে, যত পারো স্যারকে জিজ্ঞেস করো। এই যে বিউটিফুল প্রেজেন্টেশন স্যার দিলেন, এটা তোমাদের কিন্তু মানে বারে বারে কিন্তু মনে রাখতে হবে, কারণ এটা পুরো প্র্যাকটিক্যাল জিনিস স্যার শিখিয়েছেন। এইটা যদি মানে থিওরি থেকে যায় তাহলে হবে না। যেখানে বুঝতে পারছো না, কোনো ডাউট আছে, স্যারকে জিজ্ঞেস করো, স্যার বলবেন, বোঝাবেন। আর এটা যতক্ষণ না বাইল্যাটারাল হচ্ছে, বাইল্যাটারাল মানে আমিও বলছি তোমরাও বলছো, ততক্ষণ কিন্তু এডুকেশন কমপ্লিট হয় না। স্যার আসবে আধ ঘন্টা 45 মিনিট একটু বলে চলে যাবে, আর তোমরা মনে হলো অনেকেই তো মন দিয়ে সবাই শুনেছো, আমি বুঝতে পেরেছি। বাট ইফ ইউ হ্যাভ গট এনি ইন্টারাকশন, হয় সব বুঝে গেছে সুন্দরভাবে, আর নাহলে ইয়েস প্লিজ। সিপিআরটা কোন পজিশনে? ডেফিনেটলি তুমি সিপিআরে দেখো, যেটা বললাম প্রথমে যখন ব্রিদিংটা বন্ধ আছে আমরা সবগুলো ক্লিয়ার করে আমরা রেস্টিং পজিশনে আনি। রেস্টিং পজিশনে আসার পরে যদি দেখি ব্রিদিং স্টার্ট হয় তাহলে সিপিআরে রাখতে হবে। যদি ব্রিদিং স্টার্ট না হয় তখন কিন্তু সুপাইন সোজা ওই অবস্থায় সিপিআর। সিপিআর তো সাইডে সিপিআর দেওয়া যায় না, বিকজ ইউ হ্যাভ টু গিভ লট অফ ফোর্স। তুমি যে ছবিগুলো দেখেছো সবকটাই পেশেন্ট শোয়া হয়েছে, আর যে সিপিআর দিচ্ছে সে নীল ডাউন হয়ে বসে, পাশে নীল ডাউন হয়ে বসে দিচ্ছে। কিন্তু তার আগে আমরা একটা রেস্কিউ পজিশন করে ট্রাই করবো, যদি রেস্কিউ ফিরে আসে আননেসেসারি সিপিআর দেবো না। যেটা আমি বললাম না, একটা সিপিআর কাজের করা উচিত না। যা নর্মালি ব্রিদিং ফিরে আসে তারা কেন করবে? বি অ্যাসিওর যে তার ব্রিদিং স্টার্ট হবে, হয়নি, স্টার্ট হচ্ছে না, এবং খুব তাড়াতাড়ি এগুলো করতে হবে। সময় তো বেশি নেই, যেটা বললাম 5 মিনিট। খুব তাড়াতাড়ি এটাকে করে আবার সঙ্গে সঙ্গে চিট করে শুয়ে স্টার্ট। ডাজন্ট ম্যাটার তুমি ডান দিক থেকে দিচ্ছ না বাঁ দিক থেকে দিচ্ছ, এসে যায় না। কিন্তু তুমি দেখবে আমাদের ডাক্তারি পরিভাষায় তোমার যখন আমার পরীক্ষা পেশেন্ট দেখি সব সময় ডান দিক থেকে দিচ্ছি। কিন্তু যদি তোমার মনে হয় ডান দিকটা কনভিনিয়েন্ট না, চেষ্টা করবে ডান দিক থেকে। ডান দিক থেকে দিলে আমরা রাইট হ্যান্ডেড পার্সন সমস্যা, যারা লেফট হ্যান্ডেড তারা বাম দিক থেকে আসতে পারে। কিন্তু যদি খুব কম্প্রোমাইজ থাকে, ডান হাতটা ভীষণভাবে ফ্র্যাকচার বা কিছু ওদিকে যাওয়া যাচ্ছে না, তখন এটা গিভিং ফ্রম লেফট সাইড বা প্রেফারেবলি রাইট সাইড। বুঝতে তখন তো আমরা মুখ থেকে করতে পারবো, অসুবিধা নেই তো। আমরা তখন নাকে ব্লিডিং করে যেটা করি, আপনারা যদি হাসপাতালে তুলো থেকে তুলো দিয়ে দিই, কারণ নাকটা থেকে এমনি তো তখন ব্লিডিং এর নাক লাগছে না, পেশেন্ট তো মুখ থেকেই ব্লিডিংটা করবে। নাকে একটা ক্লাস দিয়ে দিলেন, দিয়ে মুখ থেকে মুখ দিয়ে করবেন, যদি মুখে ব্লিডিং তো ভালো। অ্যাক্সিডেন্ট যদি ফ্যাটাল হয়, যদি সেক্ষেত্রে ফেশিয়াল এক্সপ্রেশন পুরোপুরি বিগড়ে যায়, সেক্ষেত্রে কি আমরা মানে মাউথ এয়ার ওয়ে দেওয়া যদি পসিবল না হয়, সেক্ষেত্রে আমরা ওই তো আমি দেখালাম না, বলো মানে যেটা আমরা সিভিয়ার দিচ্ছি, সিভিয়ার হলো সেক্ষেত্রে এতটাই মানে অ্যাক্সিডেন্টটা ফ্যাটাল হয়েছে, সেক্ষেত্রে মানে ফেশিয়াল এক্সপ্রেশন পুরো বিগড়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা কি করে সার্ভিস তো আমি যেটা বললাম, যেটা হচ্ছে একটু আগে দেখেছো, সেটা হচ্ছে মাউথের জায়গায় মাউথ নোজ ব্রিদিং। এখন যদি নোজটাও বিগড়ে যায়, সবই যদি বিগড়ে যায়, তাহলে সিপিআর দেওয়া সম্ভব না। টোটালি মানে এটাই নেই, কোনো জিওগ্রাফি টোটালি অল্টার্ড, কিছুই নেই, কোনো স্ট্রাকচার হয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে দ্যাট ভিকটিম ইজ সো মাচ সিভিয়ার দ্যাট ক্যানট বি ম্যানেজড অন রোড সাইড, কোনোভাবেই নয়। সেক্ষেত্রে we have to get the ambulance first, or যদি ব্লিডিং না থাকে, মোস্ট আনকমন থাকবেই, কারণ যে আন্দাজ ইঞ্জুরি তুমি বলছো সেখানে কিন্তু ভীষণভাবে ব্লিডিংটা কিন্তু অলওয়েজ র্যাম্প্যান্ট ব্লিডিং হয়, তখন ব্লিডিংটা প্রাইমারি হয়ে দাঁড়ালো, তখন কি ব্লাডটা ভেতরে গিয়ে এয়ারওয়ে অবস্ট্রাকশন করবে। সেক্ষেত্রে যদি আমরা কোনো প্যাসেজ পাই যে
And we can give, but it is really difficult. If face না থাকে তাহলে তুমি তো ওখানে ব্লাডটা আটকানোর কোনো step বা না, ডাক্তারি তো অনেক কিছু আছে, সেটা না। আমি রাস্তার ধারে হাইওয়েতে হয়েছে, হাইওয়েতে হয়েছে ব্লাড আটকানোর সিস্টেমই হচ্ছে জানবে দুভাবে আমাদের ট্রেনিং আছে। এক হচ্ছে ওখানে বেশ কিছু দশগুলো দিয়ে টাইট করে ওভার দ্যাট মুন ব্যান্ডেজ দিলাম, মাথার চিত্রগুলো ওটা করতে হবে। আর যদি লোয়ার লিম্ফে হাতে পায়ে হয় তাহলে উপরে যাওয়ার টুনিকেট, যেমন আমরা সাপে কামড়ালে যেরকম একটা টুনিকেট, আমরা এখানে একটা টুনিকেট দিয়ে সার্কুলেশনটাকে টেম্পোরারি বন্ধ করে দিই। টুনিকেট মানে ব্যান্ডেজ টাইট করে বেঁধে দিলাম, তাহলে এই ব্রিদিংটা এখানে আসবে না। ও তো 5 মিনিটের মধ্যে চলে যাচ্ছে হাসপাতালে, তো হাসপাতালে করে ওটা খুলে দিয়ে ওরা ব্রিদিংটা বন্ধ করবে। থ্যাংক ইউ স্যার। স্যার সিপিআরটা 2 মিনিট করার সময় 12 মিনিট প্রফেসর 2 মিনিট করে আমরা কতবার সিপিআর মানে মাউথ টু মাউথ বলতো তো, মাউথ টু মাউথ না। এটা তো না, এটা তো অন্যরকম, এটা 100 নয়। শোনো, স্টার্ট করে দিই। তোমার যেটা তুমি এইটা করছো কার্ডিয়াক নার্সেস, কার্ডিয়াক এটা তোমার 100, কিন্তু যেটা মাউথ টু মাউথ ওটা 100। 1 2 3 4 5 6 7 8 চলো, 1 মিনিট পরে ওয়েট, ঠিক আছে, পেরে নি আবার 1 2 3 4 ঘড়িতে গেলে যতক্ষণ ফিরছে, যতক্ষণ অ্যাম্বুলেন্স আসছে। এটা তো তোমার কার্ডিয়াক না, না এটা কার্ডিয়াক, কিন্তু এটা তোমার সার্কুলেশন পালস ফ্রিকোয়েন্সি, তোমার কার্ডিও রেসপিরেটরি সিস্টেমটাকে জানতে হবে। আমাদের শ্বাস প্রশ্বাস হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, আর পালস হচ্ছে কার্ডিয়াক সিস্টেম। দুটোর জন্য আলাদা আলাদা সিপিআর। হ্যাঁ, দ্য ক্যাপ যেটা বললাম আমি। ওকে, এইবার তুমি ধরো, তুমি যেটা বলছো যে 100টা হচ্ছে কিন্তু পালস ফিরে আনার জন্য, পালস ফিরে এসছে, কায়োটিক পালস ফিরে এসছে, পালস ফিরেছে, হলো। আর যেটা মাউথ টু মাউথ ব্রিদিং, যেটা হচ্ছে রেসপিরেশন, ওটা যেটা আমি বললাম, খুব জোরে নিঃশ্বাস নেবে, মানে ওখানে ফুদিয়ে, ওকে, হ্যাঁ, যতটা হাওয়া আছে দিয়ে দিলে, যাওয়ার পরে চেষ্টা উঠলো, এবার ছেড়ে দিলে, চেষ্টা হাওয়া বেরিয়ে গেল, বেরিয়ে হাওয়া দেওয়ার পরে চেষ্টা নেমে গেল, এবার যেই নেমে গেল ওয়েট, আবার দিন, আবার দিন, এরকম করে 2 3 4 5টা দেওয়ার পর ওয়েট করে দেখি ফিরে আসছে। ঠিক আছে, যেই ফিরে আসবে অমনি তুমি রেস্ট দিতে। Thank you for your patient hearing. Thank you. সব আসবে। বলছি স্যার, আজকে যে যুগ পুরুষ স্বামী বিবেকানন্দ যে তার 163তম জন্মবার্ষিকী উপলক্ষে যে কল্যাণী ওয়েবেলি আইটি পার্কে ডাক্তার কেআর অধিকারী কলেজের যে আজকে সেমিনার হলো এবং কিছু মানে উদ্বোধন এবং সূচনা যে পর্ব চললো, সেইটু বিষয়ে একটু বললে ভালো হয়। ডক্টর কেআর অধিকারী কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজির পক্ষ থেকে প্রথমে আমি সবাইকে আপনাদের ধন্যবাদ জানাই আজকে উপস্থিত হওয়ার জন্য। আমি এবং আমার টিম সবসময় চেষ্টা করি যে জনগণের জন্য কিছু কাজ করার, এবং স্টুডেন্টদের যাদের জন্য আজকে আমরা এই কলেজ তৈরি করেছি তাদের যাতে উপকারে আসে সেরকম আমরা সমস্ত প্রোগ্রাম করে থাকি, তাদের শেখার জন্য, জানার জন্য। আর স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা যুব দিবস হিসেবে পালন করি। তা এই যুব দিবসে এবারে আমরা ঠিক করেছিলাম যে সায়েন্টিফিক সেমিনারের মাধ্যমে আমরা এই যুব দিবসকে পালন করব, সেইভাবে আমাদের প্রোগ্রাম ছিল। আজ আমাদের কল্যাণী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ডক্টর নীলিমেশ রায়চৌধুরী মহাশয় এসেছিলেন, ইনি এই যুব দিবসের উদ্বোধন করেন। আর বিভিন্ন বক্তা ছিলেন, তাদের মধ্যে যারা এই সায়েন্টিফিক সেমিনারে অংশগ্রহণ করেন, তাদের বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন ডক্টর কেপি হালদার। ডক্টর কেপি হালদার ছিলেন, উনি কমন কার্ডিয়াক ইমার্জেন্সি সম্বন্ধে বলেন।
ডক্টর রথীন্দ্রনাথ বিশ্বাস ছিলেন কল্যাণী জেএনএম হসপিটাল এবং মেডিকেল কলেজের। উনি রেসপিরেটরি ইমার্জেন্সি সম্বন্ধে বলেন এবং বেসিক লাইফ সাপোর্ট অ্যান্ড সেফ রোড অ্যাক্সিডেন্ট ভিকটিম এই সম্বন্ধে বলেন ডক্টর প্রফেসর সুজিত নারায়ণ নন্দী, ন্যাশনাল মেডিকেল কলেজের অর্থোপেডিক ডিপার্টমেন্টের। তা আরও বিভিন্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন। আর সমস্ত এই সায়েন্টিফিক সেশনটির চেয়ারপারসন ছিলেন ডক্টর প্রদীপ কুমার শর্মা। আরও অনেক বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ডক্টর এস.কে. রায়, আরও অনেকে ছিলেন। এবং অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে আজ সম্পন্ন হয়। আমরা ঠিক 2টোর সময় অনুষ্ঠানটি শুরু করি। আমাদের 5টা বেজে গেছে, 5টা বেজে গেছে, এখন তো 5টা বেজে গেছে, না শেষ হয়েছে 5টা, শেষ হয়েছে 5টা 10 শেষ। হ্যাঁ 5টা বেজে। তা এই যে সমস্ত 3 ঘন্টার উপরে প্রোগ্রাম, 3 ঘন্টার উপরে প্রোগ্রাম, কিন্তু যারা অডিয়েন্স ছিল কিছু সাধারণ মানুষ ছিল এবং বেশিরভাগই সব আমাদের ছাত্রছাত্রীরা সব ছিল। তারা যে ধৈর্য সহকারে যে উৎসাহ নিয়ে আজ এই অনুষ্ঠান দেখেন এবং বিভিন্ন প্রশ্নোত্তর মাধ্যমে তারা যে জানার যে আগ্রহ সেটা যে তারা মেটান, তাতে আমরা খুব খুশি হয়েছি। এই কারণেই যে উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান করেছিলাম সেটা সাকসেস। তাদের শেখার জন্যই তো, যুবকদের শেখার জন্যই আজকে অনুষ্ঠান যুব দিবসে। সেইটা অনুষ্ঠানটা সর্বতোভাবে সফল। আগামী দিনে আর কি চিন্তা ভাবনা আছে? আগামী দিনে তো আমরা প্রত্যেক মাসে মাসে একটা করে এরকম সিএমই প্রোগ্রাম করে থাকি, কন্টিনিউ মেডিকেল এডুকেশনের প্রোগ্রাম চলতে থাকে। আর আমাদের কলেজের আরেকটা হচ্ছে 23 জানুয়ারি আমরা আমাদের অ্যানুয়াল কোর্স হবে, যেটা পান্নালাল হাই স্কুল যে আছে কল্যাণীর তার গ্রাউন্ডে হবে। তারপরে 26শে জানুয়ারি তো আমাদের হবেই, রিপাবলিক ডে পালন হবে। এরপরে আমরা যেটা বড় প্রোগ্রাম, যেটা আমি বলছি, মাসে মাসে আমাদের সিএমই প্রোগ্রাম যেরকম হয় চলতে থাকবে। আর এপ্রিল মাসে আমাদের মেডিকন হবে। মেডিকন যেটা আমরা প্রত্যেক বছর হয়, সেই মেডিকনটা আমরা এবারে ঠিক করেছি এপ্রিল মাসে করব এবং আপনাদের মানে এই মাসের মধ্যেই আমরা ডেটটাকে কনফার্ম করে দেব। আপনারা একটু নাম পরিচিতি বলবেন। আমি অধ্যাপক ডক্টর তপন কুমার অধিকারী, প্রিন্সিপাল ডক্টর কে.আর. অধিকারী কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজি। ধন্যবাদ। ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা জানানো হলো ভালো থাকবেন চ্যানেলের তরফ থেকে। নববর্ষ যেন পুরো ভালোভাবে কাটুক, এই কলেজে যাতে আরও মানে কামনা করছি যাতে আরও অগ্রসর শ্রীবৃদ্ধি হোক।